গভীর রাতে একা ভ্রমণ করার মধ্যে কিন্তু একটা অন্যরকম রোমাঞ্চ আছে, একটা স্বাধীনতার অনুভূতি, তাই না? কিন্তু ভাবুন তো, সেই স্বাধীনতায় যদি একটা ছোট্ট ভুলের জন্য সাংঘাতিক দুঃস্বপ্নে পরিণত হয়, তাহলে চলুন আজ আমরা ঠিক এমনই একটা গল্পে ডুব দেব। আমার মনে হয় এই অভিজ্ঞতাটা আমাদের অনেকেরই আছে। সারাদিনের খাটুনির পর বাড়ি ফেরার সময় একটু ঘুমিয়ে পড়াটা তো খুবই স্বাভাবিক। কিন্তু এই সাধারণ ভুলটাই যদি কাউকে এক ভৌতিক যাত্রার দিকে ঠেলে দেয়, তখন কি হবে? তো গল্পের মূল চরিত্র হল বিরাজ। অনেক চেষ্টার পর সে একটা বেশ ভালো মাইনের চাকরি পেয়েছে। বাড়ি থেকে দূরে একটা নতুন শহরে তার স্বাধীন জীবন শুরু হতে চলেছে। মানে তার মনটা তখন আশা আর উত্তেজনায় একদম ভরপুর। সেই উত্তেজনা যা এক ভয়ঙ্কর অভিজ্ঞতার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত ছিল। বিরাজের মনের ভেতরটা তখন ঠিক এই রকমই চলছিল। নিজের পায়ে দাঁড়ানোর আনন্দ, বাবা মায়ের ওপর থেকে নির্ভরতা কমানোর একটা স্বস্তি, এই অনুভূতিটা আমাদের অনেকের জীবনের সঙ্গেই হয়তো মিলে যায়। আর ঠিক এই জন্যই গল্পের শুরুটা এত বেশি বাস্তব মনে হয়। একদিকে বাড়ি ছাড়ার কষ্ট, অন্যদিকে নতুন জীবনের উত্তেজনা। এই দুটোর মাঝে কখন যে বিরাজের চোখে ঘুম নেমে এসেছিল সে টেরও পায়নি। আর এই ঘুমটাই ছিল সেই ভুলের প্রথম ধাপ, যা তাকে এক ভয়াবহ অভিজ্ঞতার দিকে নিয়ে যাবে। আর এখান থেকেই বিরাজের স্বপ্নের যাত্রাটা এক মুহূর্তে দুঃস্বপ্নে পরিণত হতে শুরু করল। একটা ছোট্ট ভুল ওকে এমন এক জগতে নিয়ে যাবে যেখান থেকে ফেরাটা প্রায় অসম্ভব। গল্পের সুর এখান থেকেই কিন্তু পুরোপুরি পাল্টে যাচ্ছে। রাত তখন প্রায় 2টো বাজে। বিরাজ যখন ট্রেন থেকে নামল, দেখল চারদিক একদম জনমানবশূন্য। একটা অদ্ভুত কবরের মতো নিস্তব্ধতা পুরো স্টেশনটাকে ঘিরে রেখেছে। ও বুঝতে পারল সে শুধু ভুল স্টেশনেই নামেনি, বরং এমন এক জায়গায় এসে পড়েছে যেখানে সে পুরোপুরি একা আর অসহায়। আর ঠিক তখনই এই ভয়ঙ্কর নিস্তব্ধতার মধ্যে এক রহস্যময় চরিত্রের আগমন হল। লোকটার অদ্ভুত পোশাক দেখেই বিরাজের মনে একটা খটকা লাগল। এই লোকটাই হল নীলেন্দু, যে সাহায্যের নামে বিরাজকে এক ভয়ঙ্কর বিভীষিকার দিকে ঠেলে দেবে। বিরাজ যখন প্রায় দিশেহারা, তখন নীলেন্দুর সাহায্যের প্রস্তাবটা তার কাছে আশীর্বাদের মতো মনে হয়েছিল। কিন্তু সে তো আর জানত না যে এই সাহায্য আসলে এক মারণ ফাঁদ। সে কোনো সাধারণ ট্রেনে নয়, বরং মৃত আত্মাদের এক চলন্ত কফিনে উঠতে চলেছিল। ট্রেনে ওঠার পরই বিরাজের যে জিনিসটা প্রথম চোখে পড়ল তা হল এই দৃশ্য। কামরার প্রত্যেকটা যাত্রী একইভাবে সাদা কাপড়ে মোড়া, যেন জীবন্ত মানুষের বদলে সারি সারি মৃতদেহ রাখা আছে। পুরো পরিবেশটা ছিল একদম থমথমে আর শ্বাসরুদ্ধকর। বিরাজ আর থাকতে না পেরে ফিসফিস করে নীলেন্দুকে কথাটা বলেই ফেলল। এই একটা বাক্যেই যেন মনের সব সন্দেহ সত্যি হয়ে গেল। বিরাজ যা দেখছে তা স্বাভাবিক নয়। ভয়টা এবার গভীরে প্রবেশ করতে শুরু করেছে। ঠিক এই প্রশ্নটাই বিরাজের মনেও তখন ঘুরপাক খাচ্ছিল। আর এর উত্তরটা ছিল, আচ্ছা, সেটা কল্পনার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। হঠাৎই একজনের মুখ থেকে কাপড়টা একটু সরে গেল, আর যা দেখা গেল তা কোনো মানুষের মুখ নয়, একটা গলিত ক্ষতবিক্ষত মুখ। বিরাজের দিকে তাকিয়ে যেন হাসতে শুরু করল। এই দৃশ্যটা বিরাজের শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বইয়ে দিল। ভয় পেয়ে বিরাজ যখন ওয়াশরুমের দিকে দৌড় দিল, তখন সে বুঝতে পারল যে এই দুঃস্বপ্ন থেকে পালানোর কোনো পথ খোলা নেই। আয়নায় সে সেই ভয়ঙ্কর মুখটার প্রতিচ্ছবি দেখতে পেল, আর বেসিনের কল খুলতেই জলের বদলে বেরিয়ে এলো তাজা ঘন রক্ত। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বিরাজ যখন নীলেন্দুকে সবটা বলল, তখন নীলেন্দুর আসল রূপটা বেরিয়ে এলো। তার চোখে ছিল লোভ আর হিংস্রতা। সে জানালো এই ট্রেনের সবাই আসলে মৃত, আর তারা সবাই বিরাজের মতো একজন জীবন্ত মানুষের অপেক্ষায় ছিল। ট্রেনটার গতি একটু কমতেই বিরাজ আর কিছু না ভেবেই ঝাঁপ দিল। প্ল্যাটফর্মে আছড়ে পড়ার পর তার মনে হচ্ছিল সে হয়তো বেঁচে গেছে, কিন্তু তার মানসিক অবস্থা তখন পুরোপুরি বিপর্যস্ত। সে কি সত্যি বেঁচে ফিরেছে, নাকি এক দুঃস্বপ্ন থেকে বেরিয়ে আরেকটায় প্রবেশ করেছে? এই বিভ্রান্তি আর আতঙ্ক তাকে পুরোপুরি ঘিরে ধরল। যখন মনে হচ্ছিল দুঃস্বপ্ন হয়তো শেষ, ঠিক তখনই গল্পের দ্বিতীয় পর্বটা শুরু হয়।
বিরাজ জানতে পারে যে এই ভৌতিক অভিজ্ঞতার পেছনে লুকিয়ে আছে এক গভীর আর মর্মান্তিক ইতিহাস, যা এই অভিশাপের জন্ম দিয়েছে। প্ল্যাটফর্মে দৌড়ানোর সময় ট্রেনের অন্য একটা কামরা থেকে একজন বিরাজকে টেনে ভেতরে নিয়ে যায়। কিন্তু এই লোকটার কণ্ঠস্বরে কোনো হিংস্রতা ছিল না, ছিল এক গভীর বিষাদ আর চাপা ক্রোধ। আর ঠিক এই মুহূর্ত থেকে গল্পের সুরটা আবার পাল্টে যায়, যখন 10 বছর আগের একটা কান্নার আওয়াজ বর্তমানের সঙ্গে মিশে যেতে শুরু করে। আসলে এই অভিশাপের পেছনে দুটো ভিন্ন গল্প লুকিয়ে আছে। প্রথম দলটা হল নীলেন্দ্রর মতো শ্রমিকদের, যাদের রাগ ছিল চরম অবহেলার বিরুদ্ধে। ট্রেন দুর্ঘটনার পর তাদের সাহায্য করার বদলে উপেক্ষা করা হয়েছিল, যেন তাদের জীবনের কোনো মূল্যই নেই। আর দ্বিতীয় ব্যক্তির রাগ ছিল ভয়ঙ্কর অবিচারের বিরুদ্ধে। তার মতে উদ্ধার কাজের সময় তাদের পরিবারকে বড় লোক ভেবে আক্রমণ করা হয়, আর তার চোখের সামনেই তার স্ত্রী সন্তানকে নির্মমভাবে মেরে ফেলা হয়। মানে একই ঘটনায় দুই দল মানুষ দুই ভিন্ন কারণে প্রতিশোধ পরায়ণ আত্মায় পরিণত হয়েছে। আর গল্পের সবচেয়ে শকিং যে ব্যাপারটা তা হলো এটা, বিরাজ যে স্টেশনে নেমেছিল সেই ইটাখোলা স্টেশন বাস্তবে আর নেই। 10 বছর আগে ট্রেন দুর্ঘটনার পর যে দাঙ্গা হয়েছিল তাতে স্টেশনটা পুড়ে ছাই হয়ে যায় এবং সেখান থেকে রেল লাইনও তুলে ফেলা হয়। তার মানে বিরাজ শুরু থেকেই এক ভৌতিক জগতে আটকা পড়েছিল। বিরাজের এই ভয়ঙ্কর যাত্রাটা শুধু একটা ভৌতিক গল্প নয়, এটা একটা সতর্কবার্তাও। এই চরম মানসিক আঘাত আর ভয় থেকে কিছু গভীর শিক্ষা পাওয়া যায়। আর এই শিক্ষাটা শুধু ভূতের হাত থেকে বাঁচার নয়, বরং জীবনের পথে চলার জন্যেও। চলুন দেখে নেওয়া যাক সেই নিয়মগুলো কি কি। এই 3টি নিয়ম কিন্তু বিরাজের করা ভুলগুলো থেকেই নেয়া। প্রথমত, ক্লান্তি তাকে অসতর্ক করে দিয়েছিল, যা তাকে সহজ লক্ষ্যে পরিণত করে। দ্বিতীয়ত, অসহায়ত্বের মুহূর্তে সে একজন অচেনা ব্যক্তিকে অন্ধভাবে বিশ্বাস করেছিল, যার ফল ছিল ভয়াবহ। আর সবশেষে নিজের যাত্রা সম্পর্কে অসচেতন থাকায় সে এমন এক জগতে পা রেখেছিল যেখান থেকে ফেরা প্রায় অসম্ভব ছিল। এই গল্পটা আমাদের এটাই শেখায় যে সতর্কতা আর সচেতনতাই হল সবচেয়ে বড় রক্ষা কবচ। এই ঐতিহাসিক ট্র্যাজেডি আর বর্তমানের সতর্কতা দুটো মিলিয়েই এই গল্পের মূল বার্তাটা তৈরি হয়। শেষে প্রশ্নটা এটাই থেকে যায়, মানুষ যখন তার সবচেয়ে দুর্বল মুহূর্তে থাকে তখন কি সে সত্যিই একা থাকে, নাকি কোনো অদৃশ্য চোখ তার উপর নজর রাখে? বন্ধুরা, তোমাদের ছোট্ট একটা সাপোর্টই আমার বড় অনুপ্রেরণা। নিচের লাল বাটনটা একবার টাচ করে দাও প্লিজ।